ভেজা চুলের তীব্র সুবাসে আমার স্বাদের ঘুমটা ভেঙে গেল। আমি বুঝতে পারলাম এটা কোনো পারফিউমের ঘ্রাণ নয়, তার চেয়ে অনেক বেশি পরিচিত, অনেক বেশি আপন। আমি চোখ খুলতেই দেখলাম আমার বুকের উপর মুখ গুজে অঘরে ঘুমাচ্ছে রিমি। রাতের স্নিগ্ধতা যেন এখনও তার মুখে লেগে আছে। খোলা চুলগুলো বিছানার সাদা চাদরে আর আমার বুকের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি বললাম, কিভাবে পারো তুমি এমন নিশ্চিন্তে ঘুমাতে? আমার পুরো পৃথিবীটাকে নিজের সম্পত্তি বানিয়ে নিয়েছ, তাই না সিনিয়র আপু? সিনিয়র আপু শব্দটা উচ্চারণ করতেই মাহফুজের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ভার্সিটির সেই দিনগুলোর কথা মনে পড়তেই তার ভেতরটা কেমন করে ওঠে। যে মেয়েটার ভয়ে পুরো ডিপার্টমেন্ট কাঁপত, আজ সে তার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। আলতো করে হাত বাড়িয়ে রিমির ভেজা চুলগুলো তার গাল থেকে সরিয়ে কানের পেছনে গুজে দিলাম। আমার নরম ত্বকের স্পর্শে তার সারা শরীরে এক বিদ্যুতের ঝলক খেলে গেল। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলাম না। খুব সাবধানে রিমির কপালে একটা চুমু এঁকে দিলাম। চুমুর উষ্ণতায় রিমির পাতলা ঠোঁট দুটো হালকা কেঁপে উঠল। সে চোখ না খুলেই ঘুমের ঘোরেই আমার শার্টের কলারটা খামচে ধরে আমাকে তার আরও কাছে টেনে নিয়ে বলল, আর একবার। কি বললে? শুনতে পাইনি তো। বললাম আর একটা চুমু দাও, কপালে না, এখানে। রিমি ঘুমের ঘোরেই তার ঠোঁটের দিকে ইশারা করলো। সুযোগে সদ্ব্যবহার যাকে বলে। আমি আর এক মুহূর্ত দেরি না করে আলতো করে রিমির ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিলাম। প্রথমে আলতো, তারপর ধীরে ধীরে সেই চুমু গভীর থেকে গভীরতর হতে লাগলো। ভোরের বেশ কিছুক্ষণ পর মাহফুজ যখন নিজেকে ছাড়িয়ে নিল, তখন দেখল রিমি পিটপিট করে তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তার চোখে ঘুমের আবেশের চেয়ে দুষ্টামির ঝলকই বেশি। তার মানে তুমি জেগেছিলে আর আমার সাথে অভিনয় করছিলে, তাই না? কি সাংঘাতিক মেয়ে রে বাবা। রিমি চোখ টিপে বলল, আমার জুনিয়র জামাইটা কতটা রোমান্টিক, সেটার একটা পরীক্ষা নিচ্ছিলাম। তুমি তো দেখি ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করে গেছো। ও তাই? আর আমি বোকার মতো ভাবছিলাম আমার সিনিয়র বউটা বুঝি ঘুমের ঘোরে ভালোবাসা চাইছে। তোমার র্যাগিং কি বিয়ের পরেও শেষ হবে না? রিমি বলতেই রিমি আমার গাল টেনে দিয়ে বলে, র্যাগিং তো সবে শুরু হলো মিস্টার জুনিয়র। ভার্সিটিতে তো শুধু ট্রেলার দেখেছো, পুরো সিনেমা তো এখনো বাকি। এই বলে রিমি খিলখিল করে হেসে উঠল। তার হাসির শব্দে ভোরের নিস্তব্ধতায় ভেঙে খান খান হয়ে গেল। মাহফুজ মুগ্ধ হয়ে তার হাসিমাখা মুখের দিকে তাকিয়ে রইল। এই হাসির জন্যই তো সে সব কিছু করতে পারে। আচ্ছা, একটা কথা সত্যি করে বলবে? বলো। সত্যি কি পরীক্ষা নিচ্ছিলে নাকি আসলেই? মাহফুজ কথাটা শেষ করতে পারল না। লজ্জায় তার কান গরম হয়ে গেল। রিমি তার অবস্থা দেখে হাসতে হাসতে মাহফুজের বুকে মাথা রাখল। কিছু জিনিস বুঝে নিতে হয় বোকা, সবকিছু মুখে বলে দিলে তো আর রোম্যান্স বলে কিছু থাকে না। আমি আর কোনো প্রশ্ন করলাম না। রিমিকে আরও শক্ত করে জড়িয়ে নিলাম। আমাদের নতুন জীবনের এই মিষ্টি সকালটা যেন একরাশ ভালোবাসা আর খুনসুটিতে পরিপূর্ণ হয়ে উঠল। এই মুহূর্তটা আমাদের দুজনের কাছেই অনন্তকালের জন্য স্মৃতিময় হয়ে রইল। মাহফুজ আহমেদ এবং রিমি সুলতানা, মাসখানেক হলো তাদের বিয়ে হয়েছে। মাহফুজ একটি স্বনামধন্য প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করে, আর রিমি একটি বেসরকারি ব্যাংকের অফিসার। তাদের দুজনেরই কর্মস্থল কাছাকাছি হয়। বিয়ের পর তারা ঢাকার ধানমন্ডিতে এই 2 বেডরুমের ফ্ল্যাটটি ভাড়া নিয়েছে। তাদের এই সংসারটা ভালোবাসার হলো। এর ভিত্তিটা ছিল ভার্সিটির এক অদ্ভুত সিনিয়র জুনিয়র সম্পর্কের উপর। মাহফুজ ছিল তার ডিপার্টমেন্টের সবচেয়ে
আমোদে আর হাসি খুশি ছেলে। আর ঠিক তার 2 ব্যাচ সিনিয়র রিমি ছিল সবচেয়ে মেধাবী, রাশভারী এবং কড়া মেজাজের। জুনিয়রদের র্যাগিং করার জন্য তার খ্যাতি ছিল ক্যাম্পাস জুড়ে। মাহফুজ প্রথম দিন থেকে রিমির এই ব্যক্তিত্বের প্রেমে পড়ে যায়। বারবার র্যাগ খাওয়া, বকা খাওয়া সত্ত্বেও মাহফুজ হাল ছাড়েনি। তার পাগলামি আর সত্যি ভালোবাসাটা একসময় রিমির কঠিন মনে দেওয়াল ভেঙে দেয়। 2 পরিবারের সম্মতিতে তাদের ভালোবাসার সম্পর্কটা বিয়েতে পরিণতি পায়। আর এভাবেই তাদের সিনিয়র আপু যখন বউ নামক জীবনের নতুন মিষ্টি এক অধ্যায়ের সূচনা হয়। কি হলো ম্যাডাম, চুপ হয়ে গেলে যে? আর কোনো পরীক্ষা নেওয়ার প্ল্যান আছে নাকি? থাকলে এখনই বলে ফেলো। আমি তোমার জুনিয়র জামাই হিসেবে সব পরীক্ষায় পাশ করতে প্রস্তুত। মাহফুজের কথা শুনে রিমি তার বুকের উপর থেকে আলতো করে মাথাটা তুলল। মাহফুজ ভাবছিল রিমি হয়তো আবার কোনো রোমান্টিক কথা বলবে, কিন্তু সে অবাক হয়ে দেখল কয়েক মুহূর্তের মধ্যে রিমির চোখের ভাষা, মুখের ভঙ্গি সব বদলে গেছে। সেই মিষ্টি প্রেমিকার নরম দৃষ্টিটা আর নেই। তার জায়গায় ফুটে উঠেছে ভার্সিটির সেই চিরচেনা কর্তৃত্বপরায়ণ সিনিয়র আপুর ধারালো চাহনি। ভুরু দুটো ঈষৎ কুঁচকে গেছে। ঠোঁটের কোণে সেই আদুরে হাসিটার বদলে এখন একটা গম্ভীর ভাব। এই ছেলে ডাকটা শুনে মাহফুজের বুকের ভেতরটা ধক করে উঠল। এই ডাকটা তার বড্ড চেনা। ভার্সিটিতে শতবার এই ডাক শুনে সে ভয়ে দৌড়ে পালিয়েছে, কিন্তু বিয়ের পর, বিশেষ করে এমন একটা রোমান্টিক মুহূর্তের পর, এই ডাকটা সে একেবারেই আশা করেনি। কি হলো আবার? হঠাৎ করে এই ছেলে বলে ডাকছো কেন? ভুলে গেছো নাকি আমি তোমার হাজব্যান্ড? ওই হাজবেন্ড হয়েছিস তো কি হয়েছে? একদম ফাজলামি করবি না আমার সাথে। কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? এখনো বিছানায় শুয়ে গড়াগড়ি করা হচ্ছে। রিমি এমনভাবে কথাগুলো বলল যেন মাহফুজ তার স্বামী নয়, ভার্সিটির ফার্স্ট ইয়ারের কোনো জুনিয়র। মাহফুজ হতভম্ব হয়ে রিমির দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সে টাইম ট্রাভেল করে 4 বছর অতীতে চলে গেছে। গড়াগড়ি করা হচ্ছে? তুই করে বলছো? রিমি, কি হয়েছে তোমার? একটু আগে তো সব ঠিক ছিল। এত সুন্দর একটা সকাল। শোন, সকাল সুন্দর হলে দায়িত্ব শেষ হয়ে যায় না। আমি তোর বউ হয়েছি বলে কি আমার পুরনো পরিচয় ভুলে যেতে হবে? আমি এখনো তোর সিনিয়র, বুঝেছিস? আর সিনিয়রদের সম্মান করতে হয়। সম্মান তো করি, ভালোবাসাও বাসি, কিন্তু তুমি তো হঠাৎ করে র্যাগিং মোডে চলে গেলে। প্লিজ এমন করো না। আজকের দিনটা সুন্দরভাবে শুরু হোক। রিমি বিছানা ছেড়ে নেমে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, সুন্দরভাবেই তো শুরু হবে, কিন্তু তার জন্য কিছু নিয়ম কানুন মানতে হবে। যা এক্ষুনি আমার জন্য এক মগ কড়া করে ব্ল্যাক কফি বানিয়ে আনবি। কুইক, 1 মিনিটের মধ্যে যেন কফি আমার হাতে আসে। রিমি একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে হুকুমটা জারি করলো। মাহফুজ বিছানায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল। কয়েক মিনিট আগে রোমান্টিক দৃশ্যটা তার কাছে এখন স্বপ্নের মতো মনে হচ্ছে। এটা কি হলো আমার সাথে? যাকে ভালোবেসে বিয়ে করলাম সে তো দেখি বিয়ের পর আরও ভয়ঙ্কর সিনিয়র হয়ে গেছে। এর চেয়ে তো ভার্সিটির র্যাগিংও ভালো ছিল। অন্তত তখন জানতাম যে একদিন এই অত্যাচার শেষ হবে। সে বিছানা থেকে নেমে রান্নাঘরের দিকে যেতে যেতে ভাবল প্রতিবাদ করবে কিনা, কিন্তু পরক্ষণে ভার্সিটির দিনগুলোর কথা মনে পড়ল। রিমির সাথে তর্ক করে যেতে প্রায় অসম্ভব। রান্নাঘরে কফি বানাতে বানাতে বলে, হে আল্লাহ, কোন পাপ করেছিলাম যে আমার কপালে এই সিনিয়র আপুকে জুটিয়ে দিলে। এখন তো মনে হচ্ছে হানিমুনে গিয়েই ভালো ছিলাম। অন্তত সেখানে তো আমার বউটা শুধু বউ ছিল, সিনিয়র আপু ছিল না। কফি বানানো প্রায় শেষ। এমন সময় ওয়াশরুম থেকে আবার রিমির কণ্ঠ ভেসে এলো, এই কফি কি গাছ থেকে পেড়ে আনতে গেছিস নাকি? এতক্ষণ লাগে? আমার তোয়ালেটাও দিয়ে যা তো, ভুলে ভেতরে চলে এসেছি। গেলাম, আমার কপালটাই খারাপ
জামাই হিসেবে বউয়ের সেবা করব ভেবেছিলাম, এখন তো জুনিয়র হিসেবে সিনিয়র আপুর সেবা করতে হচ্ছে। মাহফুজ কফির মগটা এক হাতে আর তোয়ালেটা অন্য হাতে নিয়ে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় হালকা নক করতে রিমি ভেতর থেকে একটুখানি দরজা খুললো আর মুখটা রাগে থমথমে। এত দেরি হলো কেন? তোকে না বলেছি কুইক হতে? দিচ্ছি তো। আচ্ছা, একটা কথা বলবো? কি বলবি? সারা জীবন কি আমাকে এভাবেই র্যাক দিয়ে যাবে? সেটা নির্ভর করছে তোর পারফরম্যান্সের উপর জুনিয়র। এখন সামনে থেকে যা, আমাকে রেডি হতে দে। ধরম করে দরজাটা বন্ধ হয়ে গেল। মাহফুজ দরজার সামনে দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মিষ্টি রোমান্টিক সকালটা যে এভাবে একটা র্যাগিং সেশনে পরিণত হবে তা সে কল্পনা করতে পারেনি। ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে মাহফুজ কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথায় ঘুরপাক খাচ্ছে রিমির শেষ কথাটা। সেটা নির্ভর করছে তোর পারফরম্যান্সের উপর জুনিয়র। পারফরমেন্স? কিসের পারফরমেন্স? আমি তো আমার বেস্ট পারফরমেন্সই দিচ্ছি। ভালোবাসার পারফরমেন্স। রাতের কথা কি ভুলে গেল নাকি? একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল মাহফুজের মাথায়। সে দরজায় আবার আলতো করে টোকা দিল। রিমি, দরজাটা একটু খোলো প্লিজ। আবার কি হলো? বললাম না রেডি হচ্ছি। একটা জরুরি কথা ছিল। আচ্ছা, তুমি যে বললে আমার পারফরমেন্সের উপর সব নির্ভর করছে, তুমি কি গত রাতের কথা ভুলে গেছো? আমার পারফরমেন্স কি খুব খারাপ ছিল? মাহফুজের এই সরাসরি এবং কিছুটা নির্লজ্জ প্রশ্নে ওয়াশরুমের ভেতরে থাকা রিমি থমকে গেল। তার গাল দুটোই রক্তের আভা ছড়িয়ে পড়ল। সে ভাবতে পারেনি মাহফুজ এমন একটা প্রশ্ন করবে। কয়েক মুহূর্ত কোনো সাড়া না পেয়ে মাহফুজ আবার বলল, কি হলো? চুপ করে আছো কেন? বলো, আমার ভালোবাসার পারফরমেন্স কি কোনো কমতি ছিল? তোমার সিনিয়র স্কেলে কি আমি পাশ করতে পারিনি? ঠিক সেই মুহূর্তে কোনো সতর্কবার্তা ছাড়ে দরজাটা এক ঝটকায় খুলে গেল। মাহফুজ কিছু বুঝে ওঠার আগে রিমি তার শার্টের কলার ধরে একটানে তাকে ওয়াশরুমের ভিতর নিয়ে গেল এবং সাথে সাথে দরজাটা লক করে দিল। মাহফুজ হতভম্ব। সে দেখল রিমি শুধু একটা তোয়ালে জড়িয়ে আছে। তার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে আর চোখ দুটোই এক অদ্ভুত নেশা। রিমি মাহফুজকে দেওয়ালের সাথে চেপে ধরে তার চোখের দিকে সরাসরি তাকিয়ে ফিসফিস করে বলে, অনেক সাহস হয়েছে তোর, তাই না? পারফরম্যান্সের হিসাব চাস? আয়, এখন আবার পরীক্ষা হবে। দেখি এখন তুই কেমন পারফরম্যান্স করতে পারিস। রিমি, কি করছো? আমি তো মজা করছিলাম। রিমি মাহফুজের ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে এসে বলে, আমি কিন্তু কোনো মজা করছি না জুনিয়র। তুই আমাকে চ্যালেঞ্জ করেছিস, এখন তোকে প্রমাণ করতে হবে তুই শুধু রাতের অন্ধকারে না, দিনের আলোতেও পারফর্ম করতে পারিস। পারবি তো? রিমির গরম নিঃশ্বাস মাহফুজের মুখে এসে লাগছে। তার ভেজা শরীরের ঘ্রাণ আর চোখের গভীর চাহনিতে মাহফুজের সব প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেল। সে রিমির কোমরে হাত রেখে তাকে আরও কাছে টেনে নিল। যদি না পারি? রিমি মাহফুজের ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, তাহলে সারা জীবন আমার জুনিয়র হয়েই থাকতে হবে। আর যদি পারিস তাহলে সিনিয়র আপুটা চিরদিনের জন্য তোর জুনিয়র হয়ে যাবে। এই কথা শোনার পর মাহফুজের আর কোনো দ্বিধা রইল না। সে রিমির মুখে আলতো করে হাত বুলিয়ে তার ঠোঁটে গভীর চুমু খেল। শাওয়ার থেকে তখনও টপ টপ করে পানি পড়ছে। দেওয়ালের আয়নাটা বাষ্পে ঝাপসা হয়ে গেছে। সেই ভেজা, উষ্ণ এবং রোমাঞ্চকর পরিবেশ দুটি শরীর আর দুটি আত্মা আরও একবারের জন্য একে অপরের মধ্যে বিলীন হয়ে গেল। অধিকার, ভালোবাসা আর তীব্র আবেগের এক নতুন অধ্যায় শুরু হলো। প্রায় 1 ঘন্টা পর মাহফুজ যখন ওয়াশরুম থেকে বের হলো, তার মুখটা ক্লান্ত কিন্তু তৃপ্ত। সে আবার ফ্রেশ হয়ে এসে সোফায় ধপ করে বসে পড়ল আর মোবাইলটা হাতে নিল। তার ঠোঁটের কোণে তখনও হাসি লেগে আছে। সে তার বেস্ট ফ্রেন্ড সাব্বিরকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠালো, দোস্ত, হানিমুন শেষ, র্যাগিং শুরু। আমার সিনিয়র আপু আগের মতোই আছে, তবে র্যাগিংয়ের ধরনটা একটু বদলেছে আর কি। হে হে হে। মেসেজটা পাঠিয়ে সে হাসিতে ফেটে পড়ল। ওপাশ থেকে সাব্বির রিপ্লাই আসতে বেশি দেরি হলো না।
বলেছিলাম না সিনিয়র আপুকে বিয়ে করার সাইড এফেক্ট। তবে যে র্যাগিং, এই তুই এত খুশি, সেই র্যাগিং প্রতিদিন হোক এই দোয়াই করি। আবার কফি বানা জুনিয়র, ভাবির জন্য নিজের জন্য লাগবে এখন। সাব্বিরের মেসেজ দেখে আমি হাসতে হাসতে রান্নাঘরের দিকে গেলাম। আমি জানি রিমি বের হয়েই আবার সেই সিনিয়র আপুর রূপ ধারণ করবে, কিন্তু এখন আর আমার কোনো আফসোস নেই, কারণ আমি জেনে গেছি এই কঠিন সিনিয়র আপুটার আড়ালে একজন অসম্ভব প্রেমময়ী নারী লুকিয়ে আছে, যার সবটুকু ভালোবাসা শুধু আমারই জন্য। আমি আবার দুজনের জন্য কফি বানাতে লাগলাম, কারণ আগের কফিটা ঠান্ডা হয়ে গেছে। এই মিষ্টি অত্যাচারের জীবনটা আমার কাছে এখন দারুণ উপভোগ্য মনে হচ্ছে। সকালে সেই আবেগঘন আর উত্তেজনাময় অধ্যায়টা শেষ হতে না হতেই ঘড়ির কাঁটা দুপুর ছুঁই ছুঁই করছে। মাহফুজ সোফায় আদশা হয়ে ইউটিউবে একটা ফানি ভিডিও দেখছিল আর খিলখিল করে হাসছিল। তার পরনে একটা টি শার্ট আর 3/4 প্যান্ট। সকালের ঘটনার পর থেকে সে একেবারে চিলমুটে আছে। মোবাইলের দিকে তাকিয়ে একাই হেসে বলে, ওরে বাটপার, এই লোকটা পারেও বটে, হা হা হা, ক্রিয়েটিভিটির লেভেলেই আলাদা। ঠিক তখনই তার হাসির শব্দ ছাপিয়ে একটা কৃতিত্বপরায়ণ কণ্ঠ ভেসে এলো। রিমি কাবার্ড থেকে একটা ডায়েরি আর কলম বের করে সেন্টার টেবিলের উপর রাখলো। তার মুখটা রাজ্যে সিরিয়াস। তোর এই ঢঙের হাসাহাসির পর্ব শেষ হয়েছে, নাকি সারাদিন এই সোফায় শুয়ে শুয়ে কাটিয়ে দিবি? আরে একটু রিল্যাক্স করতে দাও না জান, আজ ছুটির দিন না। তাছাড়া সকাল সকাল এত বড় একটা পরীক্ষা দিয়ে উঠলাম, এখন তো একটু রেস্ট নিতেই পারি, তাই না? ওই একদম জান বলবি না, যখন বলতে বলেছি তখন বলবি। এখন আমি তোর সিনিয়র, আর পরীক্ষার পরের কাজ হলো রেজাল্ট দেওয়া। তোর সকালের রেজাল্ট ভালো ছিল বলেই ভাবিস না যে সারাদিনের ডিউটি মাফ হয়ে গেছে। রিমি ঝুঁকে পড়ে খুব দ্রুত গতিতে ডায়েরি পাতায় কিসব যেন লিখতে শুরু করলো। তার কলম চালানোর শব্দ শুনেই মাহফুজের মনে হচ্ছিল নিশ্চয়ই নতুন কোনো বিপদ আসছে। কি লিখছো এত মন দিয়ে? আমার জন্য নতুন কোনো শাস্তির তালিকা তৈরি হচ্ছে বুঝি? রিমি সিরিয়াসলি, তুই কিন্তু আবার তুই মোডে চলে যাচ্ছ। সকালে ওই রাউন্ডের আগে তো ঠিকই ছিল, তারপর থেকে তুই তুকারি করে যাচ্ছ, কিন্তু এখন তো দুপুর। রিমি লেখা শেষ করে পৃষ্ঠাটা ছিঁড়তে ছিঁড়তে মাহফুজের দিকে না তাকিয়ে বলে, আমার কখন কোন মুড থাকবে সেই সার্টিফিকেট তোর কাছ থেকে নিতে হবে নাকি? আমি যখন রোম্যান্স করব তখন তুমি কেন জান কলিজা সবই ডাকবো, কিন্তু যখন আমি সিনিয়র মুডে থাকবো তখন তুই ছাড়া অন্য কিচ্ছু বের হবে না। এটা তো সারা জীবনের জন্য মুখস্থ করে ফেলতে হবে, বুঝেছিস? নে এটা ধর। রিমি লিস্টটা ভাঁজ করে মাহফুজের দিকে এমনভাবে ছুড়ে দিল যেন সে কোনো দয়া করছে। মাহফুজ লিস্টটা খুলে দেখা মাত্রই তার চোখ কপালে উঠে গেল। এক মিনিট, এটা কি বাজারের লিস্ট নাকি কোনো রেস্টুরেন্টের মেনু কার্ড? মাংস, রূপচাঁদা মাছ, ঘানি ভাঙা সরিষার তেল, ব্রোকলি, অ্যাভোকাডো, বেলজিয়ান ডার্ক চকলেট আইসক্রিম। সিরিয়াসলি রিমি, অ্যাভোকাডো দিয়ে তুমি কি করবে? সালাদ বানাবে? আমি সালাদ বানাই বা জুস বানাই সেটা নিয়ে তোর মাথা না ঘামালেও চলবে। যা আনতে বলা হয়েছে তাই আনবি, আর তেলের বোতলের গায়ে ঘানি ভাঙা লেখা আছে কিনা সেটা ভালো করে দেখে নিবি। কিন্তু এই বেলজিয়ান ডার্ক চকলেট আইসক্রিম আমি পাবো কোথায়? ধানমন্ডির কোনো মুদি দোকানে তো এটা পাওয়া যাবে না। এর জন্য তো আমাকে ইউনিমার্ট বা স্বপ্নতে যেতে হবে। তো যা, আমি কি তোকে পায়ে হেঁটে যেতে বলেছি? বাইক আছে, গাড়ি আছে, দরকার হলে উড়ে উড়ে যা, কিন্তু লিস্টের একটা জিনিসও যেন বাদ না পড়ে। আর হ্যাঁ, লাস্টের লাইনটা পড়েছিস? মাহফুজ আবার লিস্টের দিকে তাকালো। লাল কালিতে লেখা সেই ভয়ঙ্কর সতর্ক বার্তা। সবকিছু ঠিকঠাক মতো আনবি। একটাও যদি ভুল হয় বা কিছু বাদ পড়ে তাহলে আজ তোর কপালে শনি আছে জুনিয়র। মাহফুজ আর কথা না বাড়িয়ে উঠতে যাবে,
ঠিক তখনই তার মোবাইলে রিংটোন বেজে উঠল। স্ক্রিনে আম্মা নামটা জলজল করছে। সে ফোনটা রিসিভ করতে যাওয়ার আগে রিমি প্রায় বাজ পাখির মতো ছো মেরে ফোনটা নিল। আর পরের কয়েক সেকেন্ডের মধ্যে যা ঘটলো তা দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। রিমির রাগী কর্তৃত্বপরায়ণ মুখটা বদলে গেল। তার চোখে মুখে ফুটে উঠল রাজ্যের সারল্য আর বিনয়। সে সোফায় আমার গা ঘেঁষে বসে ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? আপনার শরীরটা এখন ভালো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, আমি ভালো আছি। তোরা কেমন আছিস? সকালবেলা নাস্তা করেছিস ঠিক মতন? জি আম্মা, আমরা একদম ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নাস্তা করেছি। আপনার ছেলে তো আজ নিজ হাতে কফি বানিয়ে খাইয়েছে আমাকে। মাহফুজ পাশ থেকে ফিস ফিস করে বলল, কফি না, র্যাগিং। রিমি কোনোই দিয়ে তার পেটে একটা গুঁতো মেরে থামিয়ে দিল। ও মা, তাই নাকি? ছেলেটা তাহলে আমার কাজ শিখেছে। আমি তো ভাবলাম তোকে বুঝে জ্বালাতন করে মারবে। ও তো একটু অলস প্রকৃতির। ছি ছি আম্মা, কি যে বলেন! ও আমাকে একটুও জ্বালাতন করে না। আপনার ছেলে তো একটা লক্ষ্মী ছেলে। বিয়ের পর থেকে কি যে দায়িত্ববান হয়েছে, সংসারের সব কাজ নিজের কাঁধে তুলে নিয়েছে। আমি তো কিছুই করতে পারি না। মাহফুজ আর সহ্য করতে না পেরে হাত পা নেড়ে ইশারা করতে লাগলো। আর যার সারমর্ম হলো, সব মিথ্যা কথা। তোমার ছেলে চরম নির্যাতনের শিকার আম্মা। রিমি তার দিকে এমনভাবে তাকালো যেন ফোনটা রাখার পরে তার বিচার হবে। যাক, শুনে শান্তি পেলাম। ছেলেটা আমার একটা ভালো বউ পেয়েছে। তুই ওর খেয়াল রাখিস মা। ও তো বাজার সদাই কিছু জেনে না। একদম চিন্তা করবেন না আম্মা, ও এখন সবকিছু শিখে গেছে। এই তো একটু আগেই নিজ থেকেই বলল যে বাজারে যাবে। আমি তো মানা করেছিলাম, বলেছিলাম থাক, আমি না হয় অনলাইনে অর্ডার করে দিই, কিন্তু ও তো শুনবেই না। বলে নিজের সংসার নিজের বাজার নিজেই করব। কি যে বলবো আম্মা, আপনার ছেলেকে নিয়ে আমি খুব সুখে আছি। আচ্ছা ঠিক আছে মা, ওকে তাহলে বাজার যেতে দে। তোরা ভালো থাকিস, নিজের যত্ন নিস। জি আম্মা, আপনিও নিজের খেয়াল রাখবেন, নিয়মিত ওষুধ খাবেন, আর আব্বাকে আমার পক্ষ থেকে সালাম দিবেন। রাখি তাহলে, আল্লাহ হাফেজ। ফোনটা কেটে রিমি সোফার উপর ছুঁড়ে মারল। তার মুখে সেই চিনির থেকেও মিষ্টি হাসিটা এক সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেল। সে মাহফুজের দিকে বরফ শীতল দৃষ্টিতে তাকালো। ওয়াও, জাস্ট ওয়াও, কি অভিনয়! অস্কার তো তোমার এমনিতেই পাওয়া উচিত। আম্মার সাথে কথা বলার সময় আপনার ছেলে, ওহ কত সম্মান। আর আমার সাথে কথা বলার সময় সরাসরি তুই। ব্যাপারটা কি রিমি? ঠাস করে মাহফুজের উরুতে একটা চাপড় মেরে বললাম, তোর এত কথা শুনতে আমি রাজি নই। শাশুড়িকে কিভাবে খুশি রাখতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। তুই যদি একটা কথাও এদিক ওদিক করেছিস, তাহলে তোর কপালে শুধু শনি নয়, রাহু কেতু সব একসাথে ভর করবে। এখন জ্ঞান না দিয়ে যা, 1 ঘন্টার মধ্যে বাজার নিয়ে ফিরবি। যাচ্ছি, কিন্তু অ্যাভোকাডো যদি না পাই? তাহলে ধরে নিবি আজকের রাতটা তোর সোফায় কাটাতে হবে। নাও গেট লস্ট। বাজারের ব্যাগ হাতে নিয়ে পরাজিত সৈনিকের মতো বাসা থেকে বেরিয়ে এলাম। এই মেয়েটা আসলেই একটা রহস্য। একই মানুষ কিভাবে শাশুড়ির কাছে ফেরেশতা আর জামাইয়ের কাছে ডাইনি হতে পারে? এই জটিল সমীকরণ আমি কিছুতেই মেলাতে পারছি না। মাহফুজ তার বাইকটি নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের সামনে এসে দাঁড়ালো। বাজারে চিরচেনা কোলাহল, বিক্রেতাদের হাঁকডাক আর মানুষের ভিড়ে তার মাথা ধরে যাওয়ার জোগাড়। হাতে থাকা বিশাল লম্বা লিস্টটার দিকে তাকিয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেল। এই লিস্ট শেষ করতে তো আমার সন্ধ্যা হয়ে যাবে। অ্যাভোকাডো, ব্রোকলি, এইগুলো কি এই বাজারের মামারাও চেনে? আল্লাহ জানে আমার কপালে আজ কি আছে। সে ইতস্তত করে সবজির সেকশনে ঢুকলো। চারিদিকে এত দোকান, এত সবজি দেখে সে দিশেহারা হয়ে গেল। কোন দোকানের থেকে কি কিনবে, কোনটা তাজা আর কোনটা নয়, কিছুই বুঝতে পারছিল না। শেষ পর্যন্ত হার মেনে সে এক কোণে দাঁড়িয়ে রিমিকে ভিডিও কল দিল। একই সময় রিমি তার ড্রয়িং রুমের সোফায় আরাম করে পা তুলে বসে টিভি দেখছে। তার সামনে টি টেবিলের ওপর এক বাটি চিপস। সে তার বেস্ট ফ্রেন্ড নীলাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে স্পিকারে রেখে গল্প করছিল। আর তারপর যা হলো, ভাবি নিজের ছেলের পক্ষ নিয়ে যা ঝগড়া শুরু করলো। তুই তো চিনিস সাদিয়াকে,
ও তো এক কথার মেয়ে না, সেও ছেড়ে কথা বলেনি। হবেই তো, আজকালকার শাশুড়িদের এই এক সমস্যা। আরে দাঁড়া এক সেকেন্ড, আমার জুনিয়রটার ফোন এসেছে, নির্ঘাত কোনো ঝামেলায় পড়েছে। রিমি মুচকি হেসে মাহফুজের ভিডিও কলটা রিসিভ করলো। স্ক্রিনে মাহফুজের বিভ্রান্ত আর অসহায় মুখটা ভেসে উঠতেই তার হাসিটা আরও চওড়া হলো। কলটা কনফারেন্স করলো রিমি, তবে নীলা ক্যামেরা অফ করে রেখেছে। হ্যালো ম্যাডাম সিনিয়র, শুনতে পাচ্ছ আমার কথা? তোমার জুনিয়র এক গভীর সংকটে পড়েছে, আর্জেন্টলি সাহায্য দরকার। কি হয়েছে? বাজারে গিয়ে পথ হারিয়ে ফেলেছিস নাকি? বল, দরকার হলে পুলিশকে ফোন দিয়ে তোকে খুঁজে বের করার ব্যবস্থা করছি। কি রে রিমি, জামাইকে আবার কথায় পাঠিয়েছিস যে পুলিশ লাগবে? বেচারা মাহফুজ ভাই। নীলা, তুমিও লাইনে আছো? দারুণ, তাহলে তো আজ আমার প্রেস্টিজের ফালুদা হয়ে যাবে। শোনো, তোমাদের বান্ধবী আমাকে একটা লিস্ট ধরিয়ে দিয়েছে, যেটা দিয়ে পুরো একটা সুপার শপ কিনে ফেলা যাবে। আমি এখন সবজির সেকশনে, কিন্তু ব্রোকলি বা অ্যাভোকাডো কিছুই খুঁজে পাচ্ছি না। তুই একটা আস্ত গাধা, ক্যামেরাটা ঘোরা, আমি দেখছি। মাহফুজ ফোনটা ঘুরিয়ে বাজারের দিকে ধরলো। ক্যামেরাটা কাঁপছে আর বাজারের ভিড়টা স্পষ্ট দেখা যাচ্ছে। হাদারামের মতো এক জায়গায় দাঁড়িয়ে না থেকে একটু সামনে যা। হ্যাঁ, ওই যে লোকটা সবুজ গেঞ্জি পরে আছে, ওর দোকানের দিকে যা। দাঁড়া দাঁড়া, ওর পটলের ঝুড়িটার দিকে ক্যামেরাটা ধরতো। মাহফুজ একজন সবজি বিক্রেতার পটলের দিকে ক্যামেরা ধরলো। এই পটলগুলো এমন রোগা কেন? দেখে মনে হচ্ছে অপুষ্টিতে ভুগছে। একটু স্বাস্থ্যবান পটল নে। পাশের দোকানে দেখতো এর চেয়ে ভালো কিছু আছে কিনা। স্বাস্থ্যবান পটল? রিমি, তুই আসলেই একটা জিনিস। মাহফুজ ভাই, রিমির কথা শোনেন। পটলের স্বাদ ভালো না হলে কিন্তু তরকারির টেস্ট ভালো হবে না। রিমি প্লিজ, আশেপাশের সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। দোকানদার মামাটাও এমনভাবে তাকাচ্ছে যেন আমি কোনো এলিয়েন। টাকা তাতে কি? তুই কি চুরি করতে গেছিস? ভালো জিনিস যাচাই করে কেনাটা তোর অধিকার। শোন, ওই দোকান থেকে কয়েকটা টমেটো আর শসা নে। আর হ্যাঁ, এক আটি ধনে পাতা নিতে ভুলিস না। আচ্ছা, নিচ্ছি। 1 মিনিট, ধনে পাতা ফ্রি দিলেই নিবি? টাকা দিয়ে কিনবি না? বলবি মামা এত কিছু নিলাম, এক আটি ধনে পাতা ফ্রি দেন। আজকালকার দোকানদারগুলো এমনিতেই অনেক লাভ করে। কি? আমি এটা বলতে পারবো না। 20 টাকার পটলের জন্য 10 টাকার ধনেপাতা ফ্রি চাইতে আমার লজ্জা লাগবে। ও মাই গড রিমি, তুই তো দেখি সংসার করতে গিয়ে পুরোই প্রো হয়ে গিয়েছিস। মাহফুজ ভাই, লজ্জা পাবেন না। রিমি ট্রেনিং নিন, জীবনে অনেক উন্নতি করতে পারবেন। দেখলি তো নীলা, কত কিছু শেখাতে হয়। এনিওয়ে, তুই কি যেন বলছিলি সাদিয়ার বিয়ে নিয়ে? ও হ্যাঁ, ওর গায়ে হলুদ তো সামনের শুক্রবার। তোরা আসছিস তো? এই জুনিয়র, শুনেছিস? সামনের শুক্রবার সাদিয়ার গায়ে হলুদ। শোন, বাজার থেকে ফেরার সময় 1 বোতল খাঁটি সরিষার তেল নিয়ে আসবি। ভালো দেখে নিবি, গায়ে হলুদের আগে এটা হেয়ার প্যাক বানাতে লাগবে। সরিষার তেল? এটা তো লিস্টে ছিল না রিমি। এমনিতেই আমার মাথা ঘুরছে। এর মধ্যে নতুন আইটেম যোগ করো না প্লিজ। চুপ, আমি যা বলছি তাই কর। এখন যা, মাছের সেকশনে যা, আমাকে রূপচাঁদা মাছ দেখাবি। খবরদার, বাসি মাছ কিনেছিস তো তোর একদিন কি আমার একদিন। আমি আবারও পরাজিত সৈনিকের মতো মাছের বাজারের দিকে হাঁটা দিলাম। ফোনের ক্যামেরা অন রেখেই আমি মাছ বিক্রেতাদের সাথে কথা বলছি, আর রিমি স্পিকারে নীলাকে সাথে নিয়ে আমাকে একের পর এক নির্দেশনা দিয়েই যাচ্ছে। আমি বাজারের মাঝে দাঁড়িয়ে এই ডিজিটাল র্যাগিংয়ে অতিষ্ঠ হয়ে উঠলেও আমি জানি এই মিষ্টি অত্যাচারের কোনো শেষ নেই। প্রায় 1.5 ঘন্টা এক মহাযুদ্ধ শেষ করে মাহফুজ বাসায় ফিরল। তার চুল এলোমেলো, টি শার্টটা ঘামে ভেজা, আর 2 হাতে বাজারে ব্যাগ। তাকে দেখে মনে হচ্ছে সে কোনো বাজার থেকে নয়, বরং বিশ্বযুদ্ধ জয় করে ফিরছে। দরজার সামনে ব্যাগগুলো ধপ করে ফেলে বলে, পানি? আগে আমাকে একটু পানি দাও, আমার আত্মা শুকিয়ে গেছে। রিমি সোফায় বসে একটা ম্যাগাজিন পড়ছিল। মাহফুজের অবস্থা দেখে তার মায়া হলো, সে মুখটা কঠিন করে রাখলো।
এত নাটক করার কি আছে? এমন ভাব করছিস যেন হিমালয় জয় করে এলি। দে ব্যাগগুলো রান্নাঘরে নিয়ে রাখ, আমি মিলিয়ে দেখি সব ঠিকঠাক এনেছিস কিনা। প্লিজ 5 মিনিট বসতে দাও। তোমার ওই স্বাস্থ্যবান পটল আর ঘানি ভাঙা তেল খুঁজতে গিয়ে আমার নিজের স্বাস্থ্য আর জীবনের তেল দুটোই শেষ। কোনো কথা না, আগে ডিউটি তারপর রেস্ট। যা ব্যাগগুলো ভেতরে নিয়ে চল। মাহফুজ দীর্ঘশ্বাস ফেলে ব্যাগগুলো রান্নাঘরে নিয়ে গেল। রিমি একটা একটা করে জিনিস বের করে লিস্টের সাথে মেলাতে লাগলো। মাহফুজ ভয়ে ভয়ে দরজার পাশ থেকে উকি দিয়ে দেখছে। রিমি লিস্টের টিক দিতে দিতে বলল, মাংস ঠিক আছে, রূপচাঁদা মাছ হ্যাঁ সাইজ ঠিক আছে। অ্যাভোকাডো পেয়েছিস তাহলে? গুড। ডার্ক চকলেট আইসক্রিম, বাহ, আমার জুনিয়র তো দেখি কথা শুনে। মাহফুজ মুখে একটু হাসি ফুটে উঠল। যাক, তাহলে আজকের মতো সে বেঁচে গেল। কিন্তু তার হাসি মিলিয়ে যেতে বেশি সময় লাগলো না। রিমি হঠাৎ চিৎকার করে উঠল, 1 মিনিট, এটা কি এনেছিস তুই? কি হয়েছে? রিমি একটা শাকের আটি মাহফুজের মুখের সামনে ধরে বলে, এটা কি? আমি তোকে পুঁই শাক আনতে বলেছিলাম আর তুই এনেছিস পালং শাক। তুই কি পুঁই শাক আর পালং শাকের পার্থক্য বুঝিস না? এত বড় একটা গাধা তুই। মানে শাক তো শাকই, তাই না? দেখতে তো প্রায় একই রকম লাগছিল। আর মামাটাকে জিজ্ঞেস করলাম, সেই তো বলল এটা পুঁই শাক। ও আল্লাহ, আমাকে তুমি তুলে নাও। আরে পুঁই শাকের ডাঁটা মোটা হয়, পাতাটা মোটা হয়, আর পালং শাকের ডাঁটা চিকন, পাতা নরম। এত সিম্পল একটা জিনিস বুঝিস না? তোকে দিয়ে তো একটা কাজও ঠিক মতো হবে না। আমার প্ল্যানটাই নষ্ট করে দিলি। আমি ভেবেছিলাম পুঁই শাক দিয়ে মাছ রান্না করব। সরি, প্লিজ এবারের মতো মাফ করে দাও। আর এমন ভুল হবে না। ভুল যখন করেছিস শাস্তি তো পেতেই হবে। যা সোফায় গিয়ে বস, তোর শাস্তি হলো এখন পুরো 1 ঘন্টা আমার পা টিপে দিবি। মাহফুজ জানে এই মহিলার সাথে তর্ক করে কোনো লাভ নেই। সে অপরাধীর মতো মাথা নিচু করে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। রিমি কিছুক্ষণ পর এসে সোফায় পা তুলে বসলো, যেন সে কোনো সম্রাজ্ঞী আর মাহফুজ তার দাস। ঠিক আছে ম্যাডাম, আপনার হুকুম শিরোধার্য। এ বলে সে রিমির পায়ের দিকে হাত বাড়ালো, কিন্তু তার হাত রিমির পা স্পর্শ করার আগে রিমি পা দুটো সরিয়ে নিল। মাহফুজ অবাক হয়ে তার মুখের দিকে তাকালো। থাক, ধরতে হবে না। কেন? তুমি তো শাস্তি দিলে, এখন আবার কি হলো? শোন, আমি তোকে সারাদিন জুনিয়র গাধা হাদারাম যা খুশি তাই বলতে পারি। তোকে দিয়ে যখন তখন কাজ করাতে পারি, তোর উপর হুকুম চালাতে পারি, কারণ এই অধিকারটা আমি আমার সিনিয়র হিসেবে পাইনি, পেয়েছি তোর ভালোবাসার মানুষ হিসাবে। আমাদের এই খুনসুটি, এই র্যাগিং, এগুলো আমাদের সম্পর্কের একটা অংশ। মাহফুজ চুপ করে রিমির কথা শুনছিল। রিমির গলা স্বর, তার চোখের চাহনি, সবকিছু বদলে গেছে। কিন্তু দিন শেষে তুই আমার স্বামী। আল্লাহ তোকে আমার জন্য সঙ্গী হিসেবে বানিয়েছেন, আমার ওপর কর্তৃত্ব করার অধিকার দিয়েছেন। তুই আমার সম্মান, আমার আশ্রয়। আমি তোর সাথে 1000টা পাগলামি করতে পারি, কিন্তু তোর সম্মানটা নষ্ট হয় এমন কিছু আমি কখনোই করতে পারবো না। তুই আমার পায়ে হাত দিবি, এটা আমি ভাবতেও পারি না। স্বামীর জায়গা পায়ে নয়, এই বুকের ভেতরে। রিমি, সকাল থেকে অনেক কষ্ট করেছিস তাই না? আমার জন্য এতগুলো বাজার একা একা করে আনলি। যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য লেবুর শরবত বানিয়ে আনছি। এ বলে রিমি উঠে রান্নাঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর সে 1 গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এসে মাহফুজের পাশে বসলো। মাহফুজ তখনও ঘোরের মধ্যে। মাহফুজ শরবতটা শেষ করতে রিমি তার হাত থেকে গ্লাসটা নিয়ে পাশে রাখলো। তারপর যা করলো তাতে মাহফুজ আকাশ থেকে পড়ল। রিমি নিচু হয়ে মাহফুজের পা দুটো নিজের কোলের উপর তুলে নিল। রিমি কি করছো এসব? মাথা খারাপ হয়ে গেছে তোমার? রিমি মাহফুজের পায়ে আলতো করে চাপ দিতে দিতে বলে, চুপচাপ বস তো। তুই যদি আমার সম্মানের কথা ভাবতে পারিস, তাহলে আমি কি তোর কষ্টের কথা ভাবতে পারি না? সারা দিন বাইক চালিয়েছিস, বাজারে হেঁটেছিস, পায়ে তো ব্যথা পাওয়ারই কথা। একটু আরাম কর। মাহফুজ বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু রিমি ভালোবেসে তার কাছে সব প্রতিরোধ ভেঙে গেল। রিমির ভালোবাসার কাছে তার সব প্রতিরোধ ভেঙে গেল। সে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করলো। তার সিনিয়র বউ পরম যত্নে তার পা টিপে দিচ্ছে। এই দৃশ্যটাই তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। সে আবেশে চোখ বন্ধ রেখেই মোবাইলটা হাতে নিল এবং তার বন্ধু সাব্বিকে একটা মেসেজ পাঠালো। শাস্তি হিসেবে এখন বউ আমার পা টিপে দিচ্ছে। হোয়াট? সিরিয়াসলি? কিভাবে সম্ভব? তুই কি জাদু করেছিস নাকি?
জাদু না দোস্ত, ভালোবাসা। ভার্সিটির র্যাগিংয়ের চেয়ে বিয়ের র্যাগিং অনেক বেশি মিষ্টি আর ভালোবাসায় ভরা। মাহফুজ ফোনটা পাশে রেখে দিল এবং তার ভালোবাসার সিনিয়র বউয়ের সেবায় নিজেকে সঁপে দিল। সে বুঝতে পারল তাদের সম্পর্কের আসল সৌন্দর্য এই রাগ, এই অভিমান আর এই গভীর ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছে। সময় গড়িয়ে সন্ধ্যা নামে। দুপুরে সেই আবেগঘন মুহূর্তটার পর থেকে রিমি আর মাহফুজের মধ্যে তেমন কোনো কথা হয়নি। রিমি নিজের মতো করে ঘরের কাছে ব্যস্ত, আর মাহফুজ ল্যাপটপে অফিসে কাজ সারছে। কিন্তু মাহফুজের মনটা কিছুতেই কাজে বসছিল না। আমার মাথায় বারবার দুপুরের ঘটনাটা ঘুরপাক খাচ্ছিল। রিমির সেই ভালোবাসা মাখা রূপটা আমাকে পাগল করে দিচ্ছে। আমি ঠিক করলাম আজকের রাতটা রিমির জন্য স্পেশাল করে তুলব। সারাদিন মেয়েটা আমাকে যেভাবে শাসন করেছে, আবার যেভাবে ভালোবেসেছে, তাতে একটা সারপ্রাইজ তো তার প্রাপ্য। সারপ্রাইজ তো দেব, কিন্তু কি সারপ্রাইজ দেই? মুভি দেখতে যাব নাকি বাইরে ডিনারে যাব? না, যা করার ঘরেই করতে হবে। এমন কিছু যা দেখে সিনিয়র আপুর সব জারি জুরি শেষ হয়ে যাবে। আইডিয়ার জন্য সে তার লাভগুরু এবং বেস্ট ফ্রেন্ড সাব্বিকে ফোন দিল। কিরে, আবার কি হলো? ভাবিকে আবার নতুন কোনো ট্র্যাক দিয়েছে নাকি? আরে না দোস্ত, একটা হেল্প দরকার। আমি আজ রিমিকে একটা সারপ্রাইজ দিতে চাই। সারাদিন তো অনেক র্যাগিং চললো, এখন একটু রোম্যান্স দরকার। বলো তো কী করা যায়? ইন্টারেস্টিং। ভাবি কি এখন বাসায় আছে? হ্যাঁ আছে, বারান্দায় বসে কফি খাচ্ছে। মনে হচ্ছে আজকের অত্যাচারের স্টক শেষ। তাহলে শোন, আমার কাছে একটা অব্যর্থ আইডিয়া আছে। ক্যান্ডেল লাইট ডিনার। মেয়েরা এইসব মারাত্মক লেভেলের দুর্বল, গ্যারান্টি দিলাম। ভাবি পুরো ফ্ল্যাট হয়ে যাবে। ক্যান্ডেল লাইট ডিনার বাসায় কিভাবে করব? আমার তো এসবের কোনো অভিজ্ঞতাই নেই। আরে গাধা, আমি আছি না। শোন, প্রথমে তুই বাইরে থেকে তোদের দুজনের পছন্দের কোনো খাবার অর্ডার কর, বিরিয়ানি বা চাইনিজ, যা ভাবির পছন্দ। তারপর বাসার সব লাইট অফ করে দিবি, শুধু মোমবাতি জ্বলবে। আচ্ছা, তারপর একটা হালকা রোমান্টিক মিউজিক চালিয়ে দিবি স্পিকারে। আর সবচেয়ে জরুরি জিনিস ফুল, পারলে কয়েকটা গোলাপ ফুল কিনে আন, ডাইনিং টেবিলে ছড়িয়ে দিবি। আর একটা ফুল হাতে নিয়ে ভাবির জন্য অপেক্ষা করবি। যখন সে ঘরে ঢুকবে, তুই আটুকারে বসে ফুলটা দিয়ে তাকে ডিনারের জন্য ইনভাইট করবি। ব্যাস, কেল্লা ফতে। দোস্ত, আইডিয়াটা তো ফাটাফাটি, তুই আসলেই জিনিয়াস। কিন্তু রিমি যদি এটা দেখেও আমাকে র্যাক দেওয়া শুরু করে, যদি বলে এসব ন্যাকামো করার কি দরকার ছিল? মেয়েরা বাইরে যতই শক্ত হোক, ভেতরে ভেতরে তারা সবাই এমন একটা মুহূর্তের জন্যই অপেক্ষা করে। তুই শুধু আমার কথা মতো কাজ কর, দেখবি তোর সিনিয়র আপু আজ তোর ভালোবাসায় একেবারে কুপোকাত হয়ে যাবে। সাব্বিরের কথায় ভরসা পেয়ে মাহফুজ কাজে নেমে পড়ল। সে রিমিকে বলল তার অফিসে একটা জরুরি ভিডিও কলে অ্যাটেন্ড করতে হবে, তাই তাকে যেন 1 ঘন্টার জন্য ডিস্টার্ব করা না হয়। রিমি ব্যাপারটা নিয়ে মাথা ঘামালো না। এই সুযোগে আমি দ্রুত বাসা থেকে বেরিয়ে আসলাম। রিমি আর আমার পছন্দের কাচ্চি বিরিয়ানি অর্ডার করলাম। একগুচ্ছ তাজা লাল গোলাপ কিনে নিলাম, আর সাথে কিনলো 1 প্যাকেট সুগন্ধি মোমবাতি। বাসে ফিরে সে খুব সাবধানে কোনো শব্দ না করে পুরো ঘরটা সাজাতে লাগলো। ডাইনিং টেবিলের ওপর সে সুন্দর করে প্লেট সাজালো, চারপাশে ছড়িয়ে দিল গোলাপের পাপড়ি। ঘরের কোনায় কোনায় মোমবাতিগুলো। এরপর স্পিকারে প্লে করে দিল আতিক আসলামের রোমান্টিক গানের একটা প্লেলিস্ট। সব প্রস্তুতি শেষ করে ঘরের সব লাইট অফ করে দিলাম। মোমবাতির স্নিগ্ধ আলোয় পুরো ঘরটা এক স্বপ্নপুরীর মতো লাগছিল। আমি একটা গোলাপ হাতে নিয়ে দরজার আড়ালে লুকিয়ে পড়লাম আর রিমির জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর রিমি বারান্দা থেকে ঘরে ঢুকলো। ঘর অন্ধকার দেখে সে একটু অবাক হলো। মাহফুজ, মাহফুজ, ঘরের লাইট অফ কেন? লোডশেডিং হয়েছে নাকি? আর এত গানের শব্দই বা কোত্থেকে আসছে? রিমি সুইচ বোর্ডের দিকে এগিয়ে যেতে হঠাৎ তার চোখ পড়ল ডাইনিং টেবিলের দিকে। মোমবাতির আলোয় সাজানো টেবিল, গোলাপের পাপড়ি আর মাঝখানে রাখা 2টি প্লেট।
দৃশ্যটা দেখে সে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই মাহফুজ একটা লাল গোলাপ হাতে নিয়ে তার সামনে এসে হাঁটু গেড়ে বসলো। তার মুখে একরাশ ভালোবাসা আর চোখে মিষ্টি অনুরোধ। আমার জীবনের সবচেয়ে রাগী, সবচেয়ে মিষ্টি সিনিয়র আপু, আপনি কি আপনার এই অধম জুনিয়রের সাথে আজ রাতে ডিনার করার আমন্ত্রণ গ্রহণ করবেন? রিমি বাকরুদ্ধ হয়ে গেল। সে এমন কিছুর জন্য একদম প্রস্তুত ছিল না। সারাদিন যে ছেলেটা সে এত শাসন করেছে, এত জ্বালিয়েছে, সেই ছেলেটাই তার জন্য এত সুন্দর একটা মুহূর্ত তৈরি করেছে। তার শক্ত খোলসের ভেতরের নরম মনটা এক মুহূর্তে গলে গেল। তার চোখ দুটো ছলছল করে উঠল। সে কোনো কথা না বলে মাহফুজের হাত থেকে গোলাপটা নিল এবং তাকে ধরে উঠিয়ে দাঁড় করালো। মাহফুজ দেখল তার সেই দাপুটে সিনিয়র আপুর চোখে পানি। কি হলো রিমি, তোমার কি ভালো লাগেনি? আমি কি বেশি বাড়াবাড়ি করে ফেললাম? রিমি কোনো উত্তর না দিয়ে মাহফুজকে শক্ত করে জড়িয়ে ধরল। তার মাথাটা মাহফুজের বুকের উপর। মাহফুজ অনুভব করতে পারল তার টি শার্টটা রিমির চোখের পানিতে ভিজে যাচ্ছে। মাহফুজ আলতো করে তার মাথায় হাত বোলাতে লাগলো। কিছুক্ষণ পর রিমি মুখ তুলে মাহফুজের চোখের দিকে তাকালো। তার ভেজা চোখে ছিল রাজ্যের বিস্ময়, ভালোবাসা আর কিছুটা অপরাধ বোধ। আমাকে এত ভালোবাসিস অথচ আমি সারাদিন তোকে শুধু জ্বালাই, তাই না? আমি এত খারাপ, তবুও তুই আমার জন্য এত কিছু করিস কেন মাহফুজ? মাহফুজ রিমির চোখের পানি আলতো করে মুছে দিল। সে রিমিকে কাছে টেনে এনে ডাইনিং টেবিলে চেয়ারে বসিয়ে দিল। তার চোখে ছিল গভীর প্রশান্তি আর ভালোবাসা। সে জানতো তার সারপ্রাইজ সফল হয়েছে। মাহফুজ চেয়ার টেনে রিমির মুখোমুখি বসলো। মোমবাতির স্নিগ্ধ আলোয় রিমির ভেজা মুখটা অপার্থিব লাগছিল। চারিদিকে বাজছে হালকা রোমান্টিক গান। মাহফুজ রিমির হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিল। কেন এত ভাবছো পাগলি? তুমি খারাপ, এই কথাটা তোমাকে কে বলেছে? তুমি যদি খারাপ হতে তাহলে কি আমি তোমাকে এমন পাগলের মতো ভালোবাসতে পারতাম? কিন্তু আমি তো সারাক্ষণ তোমার উপর অত্যাচার করি। সকালে র‍্যাগ দিলাম, দুপুরে বাজার করতে পাঠিয়ে হয়রান করলাম, এমনকি একটা শাক ভুল আনার জন্য কত কথা শোনালাম। তোমার তো কষ্ট হয়, তাই না? কষ্ট? হ্যাঁ, একটু তো হয়ই। বিশেষ করে যখন তুমি আমাকে গাধা বা হাদারাম বলো, তখন একটু লাগে। কিন্তু সত্যি বলতেই কষ্টটা আমার ভালো লাগে। ভালো লাগা মানে? কেউ বকা খেতে ভালোবাসে নাকি? তুমি আমাকে ওই জুনিয়র হিসেবেই ভালোবেসেছিলে, আর আমিও আমার ওই সিনিয়র আপুকেই বিয়ে করেছি। ভার্সিটিতে যখন তুমি আমাকে সবার সামনে র‍্যাগ দিতে, বকা দিতে, তখন আমার বন্ধুরা হাসাহাসি করত, কিন্তু আমি সিক্রেটলি তোমার ওই রাগী চোখের দিকে তাকিয়ে থাকতাম। আমার মনে হতো এই রাগের আড়ালেই আমার জন্য ভালোবাসাটা লুকিয়ে আছে। এখন যখন তুমি আমাকে শাসন করো, তখন আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। মাহফুজ থামলো। সে রিমির হাতের উপর আলতো করে চুমু খেলো। তোমার এই মিষ্টি অত্যাচার আমার ভালোই লাগে। এটা আমাকে মনে করিয়ে দেয় যে আমি সেই ভাগ্যবান জুনিয়র যে তার সবচেয়ে কঠিন সিনিয়র আপুটার মন জয় করতে পেরেছে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে একটু বেশি হয়ে যায়। যেমন ওই অ্যাভোকাডো খুঁজতে গিয়ে আমার আত্মারাম খাঁচা চারা হওয়ার জোগাড় হয়েছিল। মাহফুজের শেষের কথাটাই রিমি আর হাসি ধরে রাখতে পারল না। সে ফিক করে হেসে ফেল। কান্নার জলে ভেজা মুখে সেই হাসিটা মুক্তোর দানার মতো লাগছিল। সত্যি তুমি একটা আস্ত পাগল। আচ্ছা, এসবের কি দরকার ছিল? বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে টাকা নষ্ট করলে। দুপুরে তো মাংস আনা হলো, আমি একটু পরেই রান্না করে নিতাম, তখন একসাথে খেতাম। তুমি রান্না করতে, তারপর আমরা খেতাম, সেটা তো হতোই। কিন্তু সেই ডিনারে কি এই মোমবাতির আলো থাকতো, এই গোলাপের গন্ধ থাকতো, আর সবচেয়ে বড় কথা, আমার সিনিয়র আপুর চোখে এই অমূল্য জলটা কি আমি দেখতে পেতাম? কিছু মুহূর্ত টাকা দিয়ে কেনা যায় না রিমি। এটা সেই রকম একটা মুহূর্ত। রিমির কাছে আর কোনো শব্দ ছিল না। সে চেয়ার থেকে উঠে এসে মাহফুজের পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। নিজের গালটা মাহফুজের গালের সাথে মিশিয়ে দিল। আমার এই জুনিয়র জামাইটা আস্ত একটা পাগল, তবে আমার পাগলটাই ভালো লাগে। শোনো, আজকের পর থেকে আর র্যাগিং করবো না, প্রমিস। না প্লিজ, ওটা বন্ধ করো না। তাহলে তো আমার মনে হবে আমি আবার সেই সিনিয়র আপুটাকে হারিয়ে ফেলেছি। র্যাগিং চলবে, শাসনও চলবে।
শুধু তার সাথে ভালোবাসাটাও এভাবেই চলতে থাকবে, কেমন? রিমি কিছু না বলে মাহফুজকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক সেই মিষ্টি মুহূর্তে মাহফুজের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আম্মা লেখাটা ভাসছে। এই অসময়ে মায়ের ফোন দেখে দুজনে একটু অবাক হলো। এখন আবার আম্মা কেন ফোন দিল? রিসিভ কর, স্পিকারে দে। মাহফুজ ফোন রিসিভ করে স্পিকার অন করলো। হ্যালো আম্মা। কিরে, তোরা ঠিক আছিস তো? এত রাতে ফোন দিলাম, কিছু মনে করিস না। আমার মনটা কেমন যেন খসখস করছিল। কেন আম্মা, কি হয়েছে? সব ঠিক আছে তো? না মানে, দুপুরে যখন কথা বললাম তোকে তখন খুব খুশি মনে হলো, কিন্তু আমার ছেলেটাকে তো আমি চিনি। ও তো বিয়ের পর আলসে হয়ে যায়নি তো? তোকে দিয়ে সব কাজ করায় না তো? তোর আজ ঝগড়া করিস না তো? মায়ের এই প্রশ্নে মাহফুজ আর রিমি একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেল। তাদের দুজনের চোখে ছিল রাজ্যের দুষ্টামি আর ভালোবাসা। না আম্মা, আমরা ঝগড়া না, শুধু একটু র্যাগিং করি। জি আম্মা, ভার্সিটির পুরনো অভ্যাস তো। উনি আমার জুনিয়র ছিলেন তো, তাই মাঝে মাঝে একটু শাসন করি। ও আবার এটা খুব এনজয় করে। আচ্ছা আচ্ছা, তোরা ভালো থাকলেই হলো। যা, এখন ডিনার করে নে। ফোনটা রেখে দেওয়ার পর মাহফুজ আর রিমি আর হাসি ধরে রাখতে পারল না। দুজনেই একসাথে খিলখিল করে হেসে উঠল। মোমবাতির আলোয় গোলাপের সুবাসে আর ভালোবাসার আবেশে তাদের রাতটা এভাবেই পূর্ণতা পেল। রাগ, অভিমান আর খুনসুটির এই সম্পর্কটা যে কতটা গভীর তা তারা দুজনেই আজ নতুন করে উপলব্ধি করল। পরের দিন সকালে আগের রাতে সেই স্বপ্নময়ী ডিনারের পর সকালটা ছিল আরও স্নিগ্ধ। মাহফুজ ঘুম থেকে উঠে দেখল রিমি তখনও তার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। রাতে সেই আবেগ, সেই ভালোবাসার রেশ যেন এখনও পুরো ঘরটায় লেগে আছে। মাহফুজ ফিসফিস করে রিমির চুলে হাত বোলাতে বোলাতে বলে, কাল রাতে তো আমার সিনিয়র আপু একেবারে সারেন্ডার করে দিয়েছিল। আমার ভালোবাসার র্যাগিংয়ে একেবারে কুপকাত। আজকেও কি সেই মোড়ে থাকবে, নাকি ঘুম থেকে উঠেই আবার জুনিয়র বলে চিৎকার শুরু করবে? মাহফুজ আদরে রিমির ঘুম ভেঙে গেল। সে চোখ না খুলে মাহফুজকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, এত সকালে কি এত বিড়বিড় করস? ঘুমাতে দাও তো। কাল রাতে তোমার পাগলামির জন্য এমনিতেও ঘুম কম হয়েছে। ও, তাহলে স্বীকার করছো যে আমার পাগলামিতে তুমি দুর্বল হয়ে পড়েছিলে? তার মানে কালকের পরীক্ষায় আমি শুধু পাসই করিনি, একেবারে ফার্স্ট ক্লাস হয়েছি, তাই তো? রিমি চোখ খুলে মাহফুজের দিকে তাকিয়ে বলে, একদম বেশি উঠবে না কেমন? কি এমন করে ফেলেছো তুমি? একটু ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করে ভেবেছো আমাকে কিনে নিয়েছো? আমি রিমির আরও কাছে এসে ফিস করে বললাম, কিনে নেওয়ার কথা তো বলিনি, তবে এটা তো প্রমাণ হয়ে গেছে যে আমার সিনিয়র আপু বাইরে যতই কঠিন হোক, ভেতরে সে আমার ভালোবাসার কাছে একেবারেই অসহায়, তাই না? একদম না। ওটা তো আমি তোর সারাদিনের খাটুনির জন্য একটু দয়া দেখিয়েছি। তুই তো আমার জুনিয়র ছিলি, জুনিয়রই থাকবি। তাই? আচ্ছা, চ্যালেঞ্জ হবে? কিসের চ্যালেঞ্জ? আমার একটা শর্ত আছে। আজ সারাদিনের জন্য আমি তোমার সিনিয়র আর তুমি আমার জুনিয়র। আমি যা বলবো তাই শুনতে হবে, তুমি করে বলতে হবে, সম্মান দেখাতে হবে, আমার সব কথা শুনতে হবে, পারবে? মাহফুজের এই অদ্ভুত প্রস্তাব শুনে রিমি প্রথমে অবাক হলো, তারপর খিলখিল করে হেসে উঠল। তুই হবি আমার সিনিয়র? যে ছেলে পুঁই শাক আর পালং শাকের পার্থক্য বোঝে না, সে আমাকে শাসন করবে? ঠিক আছে, যা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দেখি তোর মুরত কত। তাহলে ডিল ফাইনাল। এখন থেকে আমি তুমি আর এখন থেকে আমি তুমি আর তুমি তুই। ঠিক আছে জুনিয়র, দেখা যাক তোর সিনিয়রগিরি কেমন হয়। তবে শর্ত আছে, তুই যদি তোর সিনিয়রগিরি ঠিক মতো করতে না পারিস, তাহলে আগামী 1 সপ্তাহ আমার হুকুম তোকে বিনা বাক্য ব্যয়ে পালন করতে হবে। ডান, আমি রাজি। মাহফুজ হাত বাড়িয়ে দেয়। রিমি তার হাতে হাত রেখে হ্যান্ডশেক করে, চ্যালেঞ্জ গ্রহণ করে। রিমি আর চোখে মোবাইলটা হাতে নিল, যেন মাহফুজ দেখতে না পায়। সে তার বেস্ট ফ্রেন্ড নীলাকে টেক্সট করলো, আজকে আমি তোর ভাইয়ের জুনিয়র, দোয়া করিস যেন বেঁচে থাকি। লোকটা সকাল সকাল সিনিয়র হওয়ার স্বপ্নে বিভোর, আজ ওর খবর আছে। চ্যালেঞ্জটা ফাইনাল হওয়ার সাথে সাথে মাহফুজ তার চরিত্র বদলে ফেলল। সে বিছানার উপর পা গুটিয়ে একেবারে ভার্সিটির বড় ভাইদের মতো একটা ভাব নিয়ে বসলো। তো জুনিয়র ম্যাডাম,
এখনো বিছানায় শুয়ে আছো কেন? রিমি প্রথমে মাহফুজের এই অদ্ভুত পরিবর্তন দেখে হাসি চাপার চেষ্টা করলো, কিন্তু মাহফুজের চোখের দিকে তাকিয়ে বুঝলো সে অভিনয়ের গভীরে ঢুকে গেছে। আরে উঠছি তো, এত তারা কিসের? আরে বলছো কাকে? আর তুই করে বলছো কেন? ভুলে গেছো নাকি আমি এখন তোর সিনিয়র? সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় শেখাতে হবে নাকি নতুন করে? সরি সিনিয়র, উঠছি। এই মেয়ে, সালাম দিয়ে সকাল শুরু করতে শেখোনি? সিনিয়রকে দেখে সম্মান জানাতে হয়, দাও আগে সালাম দাও। রিমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না এই ছেলে তাকে সালাম দিতে বলছে। সে আগে গজগজ করতে করতে বিছানা থেকে নামলো। আসসালামু আলাইকুম সিনিয়র। ওয়ালাইকুম আসসালাম। গুড। এখন শোনো, তোমার আজকের প্রথম অ্যাসাইনমেন্ট। যাও এক্ষুনি আমার জন্য নাস্তা বানিয়ে আনো। 2টো পোস্ট, 4টা টোস্ট, আর সাথে কড়া করে 1 মগ কফি। আর হ্যাঁ, আমার আলমারিতে রাখা নীল শার্টটাও ইস্ত্রি করে রাখবে। আমার আজ একটা জরুরি মিটিং আছে। যাও কুইক। রিমি হতভম্ব হয়ে মাহফুজের দিকে তাকিয়ে রইল। যে ছেলেটা সকালে তার জন্য কফি বানাতেও গড়িমসি করে, সে আজ তাকে দিয়ে শার্ট ইস্ত্রি করানোর কথা বলছে। একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমার জীবনটাই তেজপাতা হয়ে গেল। কিছু বললে নাকি জুনিয়র? কানে তো এলো না। না না সিনিয়র, কিছু বলিনি, আমি এক্ষুনি যাচ্ছি। রিমির আগে পা ঠুকতে ঠুকতে রান্নাঘরের দিকে চলে গেল, আর মাহফুজ বিছানায় বসে বিজয়ের হাসি হাসলো। সে দ্রুত মোবাইলটা হাতে নিল। সে রিমির রাগান্বিত যাওয়ার পথের একটা ঝাপসা ছবি তুলে নিজের একটা ভাবনা সেলফি জুড়ে দিয়ে তার বন্ধু সাপিকে পাঠালো। ছবির ক্যাপশনে লিখলো, সিনিয়র ফর এ ডে। দেখ দোস্ত, তোর আইডিয়াটা কাজে লেগেছে। আজ আমি বস। চালিয়ে যা গুরু, ভাবি কাজ বুঝিয়ে দে। জুনিয়ররাও সুযোগ পেলে সিনিয়র হতে পারে, তবে সাবধানে থাকিস। রাতের বেলা আবার যেন জুনিয়র হয়ে যেতে না হয়। সাব্বিরের মেসেজ দেখে মাহফুজ হাসতে লাগলো। সে জানে আজকের দিনটা তার জীবনে অন্যতম স্মরণীয় এবং মজাদার একটা দিন হতে চলেছে। এদিকে রিমি অবাক হলো। চ্যালেঞ্জের শর্ত অনুযায়ী চলতে থাকে। সে দাঁত চেপে রান্নাঘরে কাজ করছে। তার মাথার ভেতর তখন প্রতিশোধের আগুন জ্বলছে। বিড়বিড় করে সবজি ঝুড়ি থেকে ডিম বের করতে করতে বলে, বেটা আমাকে দিয়ে নাস্তা বানাবে, আবার শার্টও ইস্ত্রি করাবে। দাঁড়া, এমন নাস্তা তোকে আমি খাওয়াচ্ছি, জীবনেও ভুলতে পারবি না। আমার সাথে পাঙ্গা নেওয়ার মজাটা আজ হারে হারে টের পাবি, মিস্টার ফেক সিনিয়র। রিমি গুনগুন করে গান গাইতে গাইতে নাস্তা বানাতে লাগলো। সে যেন খুব খুশি। সে 2টো ডিম পোস্ট করলো, পাউরুটি টোস্ট করলো, কিন্তু আসল চালটা চালো কফি মগে। সে কফির সাথে চিনি না মিশিয়ে চামচে করে প্রায় 2 চামচ লবণ গুলে দিল। কফির রং দেখে বোঝার কোনো উপায় নাই যে এর ভেতর কি ভয়ঙ্কর জিনিস মেশানো আছে। কিছুক্ষণ পর রিমি একটা ট্রেতে করে নাস্তা সাজিয়ে নিয়ে গেল। সে খুব বিনয়ের সাথে ট্রেটা মাহফুজের সামনে রাখলো। আসসালামু আলাইকুম মিস্টার সিনিয়র, এই যে আপনার নাস্তা রেডি। গুড, খুব তাড়াতাড়ি করেছো দেখছি। শেখাচ্ছি যখন ভালোই শিখছো। এখন যাও, আমার শার্টটা ইস্ত্রি করে দাও, আমি খেয়ে নিচ্ছি। জি সিনিয়র সাহেব। রিমি চলে যাওয়ার পর মাহফুজ বিজয়ের ভঙ্গিতে কফির মগে একটা চুমুক দিল, কিন্তু মুখে নেওয়ার সাথে সাথে তার চোখ কপালে উঠে গেল। তার মনে হলো কেউ যেন তার মুখে 1 বোতল সমুদ্রের পানি ঢেলে দিয়েছে। এটা কি বানিয়েছো? কফি নাকি নোনা পানির শরবত? মাহফুজ নাস্তা মুখে দিয়েই দৌড়ে বেসিনে গিয়ে ফেলে দেয়। সে কয়েকবার পানি দিয়ে কুলকুচি করে, কিন্তু মুখের বিশ্রীর স্বাদটা কিছুতেই যাচ্ছিল না। রিমি, ইচ্ছে করে করেছিস তাই না? দাঁড়া, আজ তোর খবর আছে। সে আগে গজগজ করতে করতে বেডরুমের দিকে এগোতে যাবে, ঠিক তখনই তার মা ফোন করে। আম্মা লেখাটা স্ক্রিনে ভাসতে মাহফুজ থেমে গেল। সে জানে এখন রাগ দেখানো যাবে না। সে জোর করে মুখে হাসি ফুটিয়ে ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছিস? সকাল সকাল ফোন দিলাম, নাস্তা করেছিস? জি আম্মা, এই তো নাস্তা করছিলাম। বৌমা কিছু বানিয়েছে নাকি তুই নিজেই বানিয়েছিস? মাহফুজ কি বলবে বুঝতে পারছিল না। সে দেখলো রিমি দরজার আড়াল থেকে তাকে ভেঙচি কাটছে আর ইশারায় বলছে, হ্যাঁ আম্মা, রিমি খুব টেস্টি নাস্তা বানিয়েছে। এত মজা হয়েছে যে কি বলবো। বিশেষ করে কফিটা, আহা, একেবারে মুখে লেগে থাকার মতো। যাক, শুনে ভালো লাগলো। বৌমা তাহলে তোর যত্ন নিচ্ছে। আচ্ছা তুই খা, আমি পরে ফোন করব।
ফোনটা কেটে মাহফুজ রাগী চোখে রিমির দিকে তাকালো। রিমি আড়াল থেকে এটা দেখে শয়তানি হাসি হাসে আর মনে মনে বলে, আমার সাথে পাঙ্গা দেখাচ্ছি মজা। মাহফুজ রেগে থাকলেও অফিসের জন্য তৈরি হতে লাগলো। সে যখন ওয়াশরুম থেকে বের হলো তখন অবাক হয়ে দেখলো বিছানার উপর তার নীল শার্টটা নিখুঁতভাবে ইস্ত্রি করা, সাথে মিলিয়ে প্যান্ট, মোজা, ওয়ালেট, ঘড়ি সব কিছু পরিপাটি করে সাজানো। রিমির হাতে টাইটা নিয়ে তার জন্য অপেক্ষা করছে। তার মুখে এখন আর সেই দুষ্ট হাসিটা নেই, বরং একজন দায়িত্বশীল স্ত্রী স্নিগ্ধতা। এইদিকে আসো। আবার তুমি? রিমি টাইটা মাহফুজের গলায় পরিয়ে দিতে দিতে বলল, চ্যালেঞ্জটা তো আমাদের বাসার ভেতরের জন্য, তাই না? তুমি যখন বাইরে যাবে তখন তো তুমি শুধু আমার সিনিয়র না, তখন তুমি মাহফুজ, আমার স্বামী। বাইরের পৃথিবীতে তোমার সম্মান মানে আমার সম্মান। মাহফুজ চুপ করে রিমির কথা শুনছিল। রিমি খুব যত্ন করে টায়ের নটটা বেঁধে দিল। সকালের কাজের জন্য সরি, খুব খুব সরি বেবি। এটা তো শুধু মজা করার জন্য, কিন্তু আমি কখনোই চাইবো না যে আমার কোনো ছেলে মানুষের জন্য তোমার অফিসের জরুরি মিটিং নষ্ট হোক। তোমার কাজের জায়গা, তোমার সফলতাই আমার সবচেয়ে বড় আনন্দ। রিমি, শোনো, সম্পর্কের খুঁটিনাটি, মজা, চ্যালেঞ্জ, রাগ, অভিমান সবই থাকবে, কিন্তু একে অপরের প্রতি সম্মান আর দায়িত্ববোধটা সবচেয়ে আগে। তুমি আমার স্বামী, আমার ভরসার জায়গা। আমি তোমার স্ত্রী, তোমার শান্তির জায়গা। এই চ্যালেঞ্জের খেলাটা যেন আমাদের এই মূল সম্পর্ককে কখনো ভুলিয়ে না দেয়। মাহফুজ রিমির হাতটা ধরে তার কপালে আলতো করে চুমু খেলো। আমার জীবনের সেরা সিনিয়র এবং সেরা জুনিয়র দুটোই তুমি। তোমার জন্যই আমি একজন পরিপূর্ণ মানুষ। আচ্ছা আচ্ছা, আর লেকচার দিতে হবে না। যাও এবার অফিসের জন্য রেডি হও। লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি, ঠিক সময়ে খেয়ে নিও। তুমি অফিসে যাবে না? জানো না আমার অফিস 2 দিন বন্ধ। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা শোনো। বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মাহফুজ হাসি মুখে অফিসের জন্য বেরিয়ে গেল। সে বুঝতে পারল তাদের সম্পর্কটা শুধু হাসি ঠাট্টা নয়, এক গভীরে আছে অগাধ ভালোবাসা, সম্মান আর পারস্পরিক বোঝাপড়া, যা যে কোনো চ্যালেঞ্জের চেয়ে অনেক বড়। কয়েক মাস পর সময় তার নিজস্ব গতিতে বয়ে চলে। আমার আর রিমির সে একদিনকের জন্য জুনিয়র খেলার পর কেটে গেছে প্রায় 6 মাস। আমাদের ধানমন্ডির ছোট্ট ফ্ল্যাটটা এখন আর শুধু ইট সিমেন্টের দেয়াল নয়, এটা আমাদের ভালোবাসার এক জীবন্ত নীড়। সেই চ্যালেঞ্জের দিনে যা হয়েছিল তা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এরপর তারা বসুন্ধরা সিটিতে শপিং করতে গিয়েছিল। মাহফুজ ইচ্ছে করে রিমির সবচেয়ে অপছন্দের ক্যাটকেটে গোলাপি রঙের একটা শার্ট কিনেছিল এবং রিমিকে বাধ্য করেছিল সেটার প্রশংসা করতে। ঠিক তখনই রিমির বান্ধবী নীলার সামনে পড়ে তারা হাসির পাত্র হয়েছিল। এরপর আইসক্রিম নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে মাহফুজের বন্ধু সাব্বিরের কাছেও ধরা পড়েছিল তারা। কিন্তু সেই সব খুনসুটির মাঝেই ঘটেছিল এক অসাধারণ মুহূর্ত। মলের ভিতরের মধ্যে রিমির স্যান্ডেলের স্টাফ ছিঁড়ে গেলে মাহফুজ তার সিনিয়র ভাব ভুলে সবার সামনে হাঁটু গেড়ে বসে সেটা ঠিক করে দিয়েছিল। সেই একটা দৃশ্যই তাদের সম্পর্কটা নতুন করে ছিনিয়েছিল। বাসায় ফিরে মাহফুজ তার শেষ এবং সবচেয়ে কঠিন আদেশ দিয়েছিল মাংসের কালাভুনা রান্না করা, যা রিমি একরকম পারত না। রিমি তার শাশুড়িকে ফোন করে রেসিপি জেনে নিয়েছিল, কিন্তু রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলেছিল, হাতে গরম তেলের ছিটাও লেগেছিল। রিমির কষ্ট দেখে মাহফুজ আর সহ্য করতে পায়নি। সে দৌড়ে সে রিমির হাতে বরফ লাগিয়ে দিয়ে বলেছিল, আমি হেরে গেছি। সে রাতে তারা একে অপরকে নতুন করে আবিষ্কার করেছিল। রিমি কাঁদতে কাঁদতে মাহফুজকে জড়িয়ে ধরেছিল। তুমি আমাকে হারিয়ে দাওনি মাহফুজ, তুমি আমাকে জিতিয়ে দিয়েছো। আমি তো ভেবেছিলাম সম্পর্কের কর্তৃত্বটাই আসল, সিনিয়র জুনিয়র সম্পর্কটাই আমাদের রসায়ন, কিন্তু আজ বুঝলাম সম্মান, ভালোবাসার যত্নটাই আসল। শোনো, আজ থেকে তুমিই আমার সিনিয়র সারা জীবনের জন্য। আমি তোমাকে সেই অধিকার দিলাম। তুমি আমাকে শাসন করবে, ভালোবাসবে, আগলে রাখবে, আর আমি শুধু তোমার ভালোবাসার জুনিয়র হয়েই থাকতে চাই। সেই দিনের পর থেকে আমাদের সম্পর্কের সমীকরণটা সত্যিই বদলে গেছে। আমি এখন আর রিমির জুনিয়র নই, আমি তার ভালোবাসার সিনিয়র। আর রিমি, সে এখন আর দাপুটে সিনিয়র আপু নয়, বরং এক দায়িত্বশীল, যত্নশীল আর অসম্ভব রোমান্টিক একজন প্রেমিকা, আমার স্ত্রী।
বর্তমান দিন একটি বর্ষার রাত, বাড়ি ঝুম বৃষ্টি পড়ছে। মাহফুজ অফিসের কাজ শেষ করে ভিজে চুপচুপে হয়ে বাসায় ফিরেছে। দরজা খুলতে সে দেখল রিমি তার জন্য তোয়ালে হাতে দাঁড়িয়ে আছে, তার মুখে সেই চিরচেনা মিষ্টি হাসি। এ কি অবস্থা করেছো নিজের? আজ না বলেছিলাম তাড়াতাড়ি ফিরতে, দেখো একেবারে কাক ভেজা হয়ে গেছো। কি করব বলো, রাস্তায় যা জ্যাম ছিল। তবে বৃষ্টিতে ভিজতে কিন্তু বেশ ভালোই লাগলো। মনে হচ্ছিল আবার ভার্সিটির দিনগুলোতে ফিরে গেছি। আচ্ছা হয়েছে, এখন আর ভার্সিটির কথা ভাবতে হবে না। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, ঠান্ডা লেগে যাবে তো। আমি তোমার জন্য গরম গরম কফি আর নুডলস বানাচ্ছি। মাহফুজ ফ্রেশ হয়ে এসে দেখল রিমি বারান্দায় দুটো চেয়ার পেতে বসেছে। টি টেবিলের উপর ধোয়া ওঠা কফির মগ আর নুডলসের বাটি। বৃষ্টির ছাট এসে বারান্দাটা ভিজিয়ে দিচ্ছে। মাহফুজ চেয়ারে বসে কফির মগে চুমুক দিয়ে বলে, আহ, একেবারে পারফেক্ট। তোমার হাতের কফিটা দিন দিন আরো অসাধারণ হয়ে যাচ্ছে। তাই বুঝি? নাকি বউয়ের প্রশংসা না করলে রাতে সোফায় ঘুমাতে হবে সেই ভয়ে বলছো? না, সত্যি বলছি। আচ্ছা রিমি, একটা কথা ভাবছিলাম। কি কথা? আমাদের বিয়ের তো প্রায় 8 মাস হয়ে গেল। এই কয়েক মাসে সব কিছু কত বদলে গেছে, তাই না? মনে আছে সেই চ্যালেঞ্জের দিনটার কথা? আমি তোমার সিনিয়র হয়েছিলাম। মনে আছে। সেই দিনটা যদি না আসতো তাহলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে আমি কি ভুল করছিলাম। আমি তো ভেবেছিলাম তোমায় শাসন করেই নিজের ভালোবাসাটা প্রকাশ করব, কিন্তু তুমি শিখিয়েছো ভালোবাসা মানে শাসন নয়, সম্মান। ভালোবাসা মানে অধিকার খাটানো, বরং অধিকার ছেড়ে দেওয়া। কিন্তু আমি তো এখনো তোমার উপর সিনিয়রগিরি করি। আমি মাহফুজের কাছে মাথা রেখে বললাম, তুমি সিনিয়রগিরি করো না মাহফুজ, তুমি আমার খেয়াল রেখো। যখন আমি রাত জেগে মুভি দেখি তখন তুমি আমাকে বকা দিয়ে ঘুমাতে পাঠাও। যখন আমি ডায়েটের নামে না খেয়ে থাকি তখন তুমি জোর করে আমাকে খাইয়ে দাও। যখন আমার মন খারাপ থাকে তখন তুমি পৃথিবীর সব কাজ ফেলে আমার পাশে এসে বসো। এটা সিনিয়রগিরি নয়, এটা ভালোবাসা, এটা যত্ন। আর প্রত্যেকটা মেয়ে তার ভালোবাসার মানুষের কাছ থেকে এই মিষ্টি শাসনটুকু চায়। মাহফুজ মুগ্ধ হয়ে রিমির কথা শুনছিল। যে মেয়েটা একটা সময় তুই ছাড়া কথা বলতো না, তার মুখে আজ ভালোবাসার কি গভীর দর্শন। আমিও তো তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি রিমি। তুমি আমাকে শিখিয়েছো কিভাবে দায়িত্ব নিতে হয়, কিভাবে একটা সংসারকে ভালোবাসার সুতো দিয়ে বেঁধে রাখতে হয়। বিয়ের আগে আমি ছিলাম একটা উড়নচণ্ডী ছেলে, আর এখন আমি একজন স্বামী, একজন দায়িত্বশীল মানুষ। এই পরিবর্তনটা শুধু তোমার জন্যই সম্ভব হয়েছে। সম্পর্কটা তো এমনই হওয়া উচিত, তাই না? যেখানে আমরা একে অপরের কাছ থেকে শিখবো, একে অপরকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে তুলবো। সম্পর্কে কেউ সিনিয়র বা জুনিয়র হয় না মাহফুজ, আমরা একে অপরের পরিপূরক। ঠিক যেমন রাত আর দিন, আলো আর ছায়া, আর একটা ছাড়া আর একটা অসম্পূর্ণ। আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ছেলে যে তোমার মতো একজন জীবন সঙ্গী পেয়েছি, যে একই সাথে আমার সেরা বন্ধু, আমার সবচেয়ে কঠিন শিক্ষক, আর আমার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। আর আমি সেই ভাগ্যবান সিনিয়র যে তার সবচেয়ে বোকা জুনিয়রের ভালোবাসা জয় করতে পেরেছে। শোনো, আমাদের এই গল্পটা শুধু আমাদের নয়, এটা সব দম্পতির জন্য একটা শিক্ষা হতে পারে। কি শিক্ষা? এই শিক্ষা যে সম্পর্কে ইগো বা ক্ষমতার লড়াই বড় নয়, বড় হলো পারস্পরিক সম্মান আর বোঝাপড়া। একে অপরের দুর্বলতাকে নিয়ে মজা না করে সেই দুর্বলতাকে ভালোবাসার চাদরে ঢেকে দিতে হয়। একে অপরের ভুল ধরিয়ে দেওয়ার জন্য নয়, বরং ভুল শুধরে দেওয়ার জন্য হাতটা ধরতে হয়। ভালোবাসা মানে একে অপরকে বদলানো নয়, ভালোবাসা মানে একে অপরের জন্য বদলে যাওয়া। বাইরে বৃষ্টির তেজ আরও বেড়েছে, কিন্তু তাদের ছোট্ট বারান্দায় ভালোবাসার উষ্ণতার কাছে সেই বৃষ্টিও যেন হার মেনেছে। তারা যেন দুজনে চুপচাপ বসে রইল, একে অপরের হাতে হাত রেখে। কোনো কথা নেই, আছে শুধু দুটি হৃদয়ের স্পন্দন আর অসীম ভালোবাসা। তাদের গল্পটা কোনো সাধারণ প্রেমের গল্প নয়, এটা হয়ে ওঠার গল্প। সিনিয়র জুনিয়র থেকে বেটার হাফ হয়ে ওঠার এক মিষ্টি ভালোবাসা মাখা সফর। তো দর্শক বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই গল্পে একটি সংসার কিভাবে চালিয়ে নিয়ে যেতে হয় সেটাই তুলে ধরা হয়েছে। ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।